আমরা ম্যাগনেটিজমের প্রথম চ্যাপ্টারের বা প্রথম পার্টের ক্লাসটা করা হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় পার্টের ক্লাস অর্থাৎ দ্বিতীয় অংশের ক্লাস আমরা শুরু করব। আমরা একেবারে সরাসরি বোর্ড ওয়ার্কে চলে যাব। আজকে আমাদের পড়ার বিষয় ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব। এই অধ্যায়ের আমরা প্রথম অংশটি আজকের ক্লাসে পড়ব। আগের যে চ্যাপ্টারটি বা আগের যে অধ্যায়টি আমরা পড়েছি সেখানে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট পড়েছি। সেখানে আমরা ম্যাগনেটিক মোমেন্ট এই শব্দটির সঙ্গে বা এই শব্দবন্ধটির সঙ্গে পরিচিত হয়েছি। এখানে আমরা ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে আমাদের পড়া শুরু করব। এখানে ম্যাগনেটিক মোমেন্ট, ওখানে যেমন আমরা কারেন্ট ক্যারিং কয়েল বা কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট বের করেছি, এখানে একটা বিশুদ্ধ চুম্বক বা যা আমরা ছোটবেলা থেকে একটা চুম্বক সম্পর্কে যে ধারণা আছে, চুম্বকের দুটি মেরু আছে, তো সেই ধরনের চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টের সংজ্ঞা আমরা বের করব। দেখো, যে যদি একটা চুম্বক নেওয়া হয়, সেই চুম্বকের দুটি মেরুর মধ্যে দূরত্ব হচ্ছে 12 এবং চুম্বকের দুটি মেরু, একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু, নর্থ পোল এবং সাউথ পোল, এবং তাদের মেরু শক্তি সমান এম। তাহলে চৌম্বক ভ্রামক কি না, যে কোনো একটি মেরুর শক্তি এবং তাদের মধ্যে দূরত্বের গুণফলের সমান। এম ইকুয়াল টু স্মল এম মানে ম্যাগনেটিক পোল, আর 2L মানে লেংথ অফ দ্য ম্যাগনেট। এই চৌম্বক ভ্রামকের এসআই একক কি? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার অথবা জুল টেসলা ইনভার্স। কিন্তু যেটা আমাদের অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে, অধিক গুরুত্ব দিয়ে জানতে হবে, দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট ইজ ফ্রম সাউথ পোল টু নর্থ পোল। চৌম্বক ভ্রামকের দিক কোথায় না, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, সাউথ পোল টু নর্থ পোল। এই ধারণাটা আমাদের এই অধ্যায়ের যে পরবর্তীকালে যে গণনা পার্ট আসবে, গণনার অংশ আসবে, সেখানে কিন্তু আমাদের খুব উল্লেখযোগ্য একটি ভূমিকা নেবে। এরপরে যে টপিক আমরা পড়ব সেটা কি না, কারেন্ট ক্যারিং লুপ অলসো বিহেভ লাইক এ ম্যাগনেট। অর্থাৎ একটা তড়িৎবাহী লুপ সে একটি চুম্বকের মতো আচরণ করে। যদিও এই বিষয়টি আমরা আগের অধ্যায় পড়ার সময় একবার জেনেছি যে একটা কারেন্ট ক্যারিং লুপ অর্থাৎ যখন তড়িৎ প্রবাহ যায় একটা লুপের মধ্য দিয়ে, তখন বা লুপ তো পরের কথা, আমরা যদি বলি কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়, তবে তার পারিপার্শ্বিকে ইন ইট সারাউন্ডিং এ ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড আমরা বলি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হয় একটা তড়িৎবাহী পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে, সেখানে আমরা বলছি কি যে একটা চুম্বক মানে যেটা একদম বাস্তব চুম্বক, যার দুটো নর্থ পোল এবং সাউথ পোল রয়েছে, দুটো পোল রয়েছে, তার মধ্য দিয়ে যে চুম্বকের বলরেখার বিন্যাস এবং একটি তড়িৎবাহী কুণ্ডলী বা একটি তড়িৎবাহী কয়েল, যেটাকে বলা হয় কারেন্ট ক্যারিং কয়েল, তার ক্ষেত্রে তড়িৎ বলরেখার বিন্যাস একই রকম হয়। সেজন্য আমরা বলতে পারি যে একটি তড়িৎবাহী লুপ বা একটি তড়িৎবাহী কুণ্ডলী সে একটি চুম্বকের মতো আচরণ করে। ফর এ ম্যাগনেট দ্য লাইনস অফ ফোর্স আর মুভিং ফ্রম নর্থ পোল টু সাউথ পোল আউটসাইড দ্য ম্যাগনেট অ্যান্ড সাউথ পোল টু নর্থ পোল ইনসাইড দ্য ম্যাগনেট। অর্থাৎ একটা দণ্ডচুম্বকের মধ্যে বলরেখাগুলি চুম্বকের বাইরে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায় এবং চুম্বকের ভেতরে সেটা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়। দেখো, যদি আমরা একটা কারেন্ট ক্যারিং কয়েল নিই, অর্থাৎ তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়, সেখানে বলরেখার যা বিন্যাস বা স্ট্রাকচার অফ লাইন্স অফ ফোর্স, সেটা একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রেও সেই বলরেখার বিন্যাস কিন্তু একই রকম হয়। সেজন্য আমরা বলতে পারি যে একটা কারেন্ট ক্যারিং লুপ এবং একটি দণ্ডচুম্বকের ক্ষেত্রে বলরেখার বিন্যাস একই রকম হওয়ার জন্য
আমরা বলতে পারি যে এ কারেন্ট ক্যারিং লুপ অলওয়েজ বিহেভ লাইক এ বার ম্যাগনেট বা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। তো যদি আমরা এরকম ভাবে বের করি যে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু এ কারেন্ট ক্যারিং লুপ, অর্থাৎ একটি তড়িৎবাহী লুপের মধ্য দিয়ে উৎপন্ন চৌম্বক ভ্রামক। তো চৌম্বক ভ্রামক কি? ক্যাপিটাল এম ইকুয়াল টু আই এ, যেটা এর আগের অধ্যায় আর আগের বিষয়ের উপরও আমরা পড়াশোনা করেছি এইটায়। এম ইকুয়াল টু আই এ, আর যদি কুণ্ডলীর মধ্যে এন সংখ্যক পাক থাকে তাহলে সেটা কি হবে? এম ইন্টু এন আই এ। এম ইকুয়াল টু এন, এন মানে নাম্বার অফ টার্নস, আই মানে কারেন্ট এবং এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশন। ইন দ্য শোন কেস ম্যাগনেটিক মোমেন্ট ইজ অ্যাক্টিং ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। প্রদত্ত ক্ষেত্রে চৌম্বক ভ্রামক নিচের দিকে ক্রিয়া করে। অবভিয়াসলি এই যে আমরা যে বলেছিলাম সাউথ থেকে নর্থের দিকে ক্রিয়া করে চৌম্বক ভ্রামক, অর্থাৎ এখানে চৌম্বক ভ্রামকটি নিচের দিকে ক্রিয়া করছে। এবার ধরো একটা যদি আমরা এরকম চিন্তা করি যে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। কোথায়? না, ইলেকট্রন তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রন মানে তড়িৎবাহী কণা, আর তড়িৎবাহী কণা ইজ রিলেটেড উইথ কারেন্ট। তড়িৎবাহী কণার সঙ্গে তড়িৎ প্রবাহের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। যদি কোনো একটা জায়গা দিয়ে তড়িৎবাহী কণা যায় তাহলে তার ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে আমরা কি করছি? আমরা বের করছি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ রিভলভিং ইলেকট্রন ইন এ হাইড্রোজেন লাইক অ্যাটম। অর্থাৎ হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে বেড়ায় এবং তার জন্য চৌম্বক দ্বিমেরু ভ্রামক কিরকম হবে সেটা বের করার চেষ্টা করছি। যখন একটা ইলেকট্রন এরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে বেড়ায় তখন তার বেগ স্পর্শক বরাবর বা ট্যানজেনশিয়ালি থাকে এবং ইলেকট্রনের ভর এম এবং আধান হচ্ছে ই। যখন একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে তখন তার মধ্য দিয়ে অবভিয়াসলি একটা আহিত কণা ঘুরে বেড়াচ্ছে, তার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ সংশ্লিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ এখানে আধান এবং সেই আধান হচ্ছে ইলেকট্রনের আধানের সমান। তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, দ্যাট ইজ ই বাই টি। তাহলে আই ইকুয়াল টু ই, নিচে হচ্ছে টি, টি মানে একবার আবর্তনের সময়, অর্থাৎ টাইম অফ রেভলিউশন। তার টাইম অফ রেভলিউশন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বলতে পারি না বেগ বা ভেলোসিটি হচ্ছে একবার গোটা রেভলিউশন করলো, একবার গোটা ঘুরলো, তাহলে সে ঘুরলে কতটা পথ যায়? 2 পাই আর, পরিধি বা সার্কামফারেন্স ডিভাইডেড বাই টি। তাহলে এখানে টি এর জায়গায় আমরা বসালাম কি? 2 পাই আর বাই ভি, মানে জাস্ট ভি এর ভ্যালুটা, টি এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট করলাম। তাহলে আই ইকুয়াল টু কি পাওয়া গেল? ইভি ডিভাইডেড বাই 2 পাই আর। আর আমরা একটু আগে শিখে এসেছি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম ইকুয়াল টু আই এ, সো উই পুট দ্য এক্সপ্রেশন অফ আই, আর যেহেতু এর যে কক্ষপথ বৃত্তাকার সুতরাং তার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এম ইকুয়াল টু কি দাঁড়ালো? ই ভি আর বাই 2। ই ভি আর বাই 2। ই যেখানে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে তার বেগ, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য অরবিট, আর ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে চৌম্বক ভ্রামক ভিতরের দিকে ক্রিয়া করবে। চৌম্বক ভ্রামক ভিতরের দিকে ক্রিয়া করবে। দ্য ম্যাগনেটিক মোমেন্ট উইল অ্যাক্ট ইন দ্য ইনওয়ার্ড ডাইরেকশন। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হলো? এল ইকুয়াল টু আর ক্রস পি। আমরা জানি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় এল ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে এল হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউড, পি ভেক্টরের ম্যাগনিটিউড এবং সাইন 90 কেন না আর এবং পি এরা পরস্পর লম্বভাবে রয়েছে। তাহলে এল ইকুয়াল টু কি? আর ভেক্টরের ম্যাগনিটিউড, পি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, রৈখিক ভরবেগ মানে মাস ইনটু ভেলোসিটি, সাইন 90 তো 1। তাহলে এল ইকুয়াল টু দাঁড়ালো কি? এম ভি আর। এবার আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এবং অ্যাঙ্গুলার
মোমেন্ট অর্থাৎ এম বাই এল এই একটা ভ্যালু বের করার চেষ্টা করছি। দেখো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের জন্য আমরা ই ভি আর বাই 2 বসিয়েছি, আর অ্যাঙ্গুলার মোমেন্টের জন্য আমরা বসিয়েছি এম ভি আর। এদেরকে সিম্পলিফাই করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম বাই এল ইকুয়াল টু ই বাই 2m। তাহলে এম হচ্ছে কি ই বাই 2m ইন্টু এল। এখন এই এম ভেক্টর অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ভেক্টর এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর পরস্পর বিপরীত দিকে আছে আর অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডিরেকশন। সেই জন্য আমরা যখন ভেক্টর সেন্স বা ভেক্টর টার্মোলজি ইউজ করলাম, ভেক্টর অ্যালজাবরা ইউজ করলাম, তখন এম ভেক্টর ডেফিনেটলি ইকুয়াল টু মাইনাস এল ভেক্টর, মানে এম ভেক্টর যেদিকে আছে এল ভেক্টর তার উল্টো দিকে আছে, সো উই হ্যাভ টু পুট এ মাইনাস সাইন। এম ভেক্টর ইকুয়াল টু মাইনাস ই বাই 12 ইন্টু এল ভেক্টর। ফ্রম বোরস মডেল, বোরের যে তত্ত্ব আছে, বোরের কোয়ান্টাম তত্ত্ব বা বোরের অ্যাটমিক মডেল যেটা রয়েছে, সেখান থেকে আমরা কি পাই, এটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, যেখানে এন হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 2 3 4। 1 হচ্ছে স্টেশনারি অরবিট বা ভৌম স্তর, 2 হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্তর বা ফার্স্ট এক্সাইটেড লেভেল, এরম ভাবে চলতে থাকছে। তাহলে যদি মিনিমাম ভ্যালু হয়, এই যে ম্যাগনেটিক মোমেন্টের মিনিমাম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যদি মিনিমাম ভ্যালু হয়, তাহলে এন হবে 1। তাহলে এন যদি 1 হয় তাহলে এম মিনিমাম হবে EH বাই 4 পাই এম। EH বাই 4 পাই এম, এইটাকে আমরা কি বলি, বোর ম্যাগনেটন। এই টার্মটাকে আমরা বলি বোর ম্যাগনেটন। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে, কেমিস্ট্রিতে খানিকটা এই টার্মটার সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার। এই টার্মটাকে আমরা বলি বোর ম্যাগনেটন। ওকে, এবার আমাদের আলোচনা কুলম্বস ল অফ ম্যাগনেটিজম, চৌম্বকত্বের ক্ষেত্রে কুলম্বের সূত্র। এই ল বা এই সূত্র আমাদের কাছে বহুল পরিচিত। এই সূত্র আমরা গ্র্যাভিটেশনেও পড়েছি, ইনভার্স স্কোয়ার ল। এই সূত্র আমরা ইলেকট্রোস্ট্যাটিকেও পড়েছি, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। এখানে কি বলা হয়েছে যে দুটো চুম্বক মেরু, দুটো চুম্বকের মেরু পরস্পর ডি দূরত্বে অবস্থিত, তাহলে এদের মধ্যে যে ক্রিয়ারত বল সেটা হচ্ছে এই দুটো মেরুর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তাদের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য পোল স্ট্রেংথ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স। তাহলে এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই ডি স্কোয়ার, এবং এই বল মেরুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, as similar as the Coulomb's law of electrostatic। সেখানে দুটো আধানের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করছিল, এখানে চুম্বকের দুটি মেরুর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এবং অবভিয়াসলি এটা যেহেতু ইনভার্স স্কোয়ার ল সেই জন্য এটা একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। তাহলে এফ সমানুপাতিক m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমাদের আনতে হয়, সেটা হচ্ছে কি μ0 বাই 4 পাই, যেটাকে μ0কে আমরা বলি কি শূন্য মাধ্যমের ভেদ্যতা বা পারমিয়াবিলিটি অফ ভ্যাকুয়াম। এখানে যদি ধরো এফ ও ডি, কারণ বাকি টার্মগুলো হচ্ছে μ0 ডিভাইডেড বাই 4 পাই এবং পোল স্ট্রেংথ এরা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এফ আর ডি এর মধ্যে যদি লেখচিত্র আঁকি তাহলে এই রকম একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপ একটা লেখচিত্র পাওয়া যেতে পারে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম চ্যাপ্টারটা ইলেকট্রোস্ট্যাটিকের কোয়াইট সিমিলার, একই ব্যাপার। ওখানে চার্জের বদলে এখানে ম্যাগনেটিক পোলকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ওখানে এখানে ম্যাগনেটিক পোল আছে, ওখানে ছিল ইলেকট্রিক চার্জ। তাকে সরিয়ে দিয়ে তুমি যদি ম্যাগনেটিক পোলকে ইন্ট্রোডিউস করো তাহলে যে রাশিগুলো তুমি পাবে সেটা হচ্ছে ম্যাগনেটিজমের রাশিগুলো পাবে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ইউনিট নর্থ পোলকে, আগের বার যেমন আমরা টেস্ট চার্জ হিসেবে +1 চার্জটাকে নিয়েছিলাম, তেমনি এখানে টেস্ট পোল হিসেবে আমরা ইউনিট নর্থ পোলকে নিই। কেউ যদি বলে ইউনিট সাউথ পোল নেব, কোনো ভুল নেই তাতে, কিন্তু
এটা কনভেনশন যে ইউনিট নর্থ পোলকেই আমরা টেস্ট পোল হিসাবে ব্যবহার করে থাকি। তো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইউনিট নর্থ পোলকে রাখলে সে যে ফোর্স ফিল করে সেটাকেই ওই বিন্দুর চৌম্বক প্রাবল্য বলে, যার এসআই একক হচ্ছে টেসলা। সো দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন এ ইউনিট north pole placed in a magnetic field is called magnetic intensity বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এবার দেখো, একটা ডাইপোল বা একটা দ্বিমেরুর জন্য আমরা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বের করার চেষ্টা করছি কিভাবে না, একটা ম্যাগনেটিক ডাইপোল এর একটা ম্যাগনেটিক ডাইপোল তার একটা নর্থ পোল একটা সাউথ পোল, দুটো অপোজিট বাট ইকুয়াল পোলস, তারা সেপারেটেড হয়ে আছে 12 ডিস্টেন্সে। তাদের মিড পয়েন্ট থেকে যে পয়েন্টের ইন্টেন্সিটি আমরা বের করব সেই পয়েন্টের মধ্যে দূরত্ব হচ্ছে আর। এখন অবভিয়াসলি যে পয়েন্টের ইন্টেন্সিটি আমি বের করছি সেখানে একটা ইউনিট নর্থ পোলকে, যেটা টেস্ট পোল, তাকে আমরা প্লেস করেছি। এখন এই যে নর্থ পোল, যেটা ডাইপোলের নর্থ পোল, সে কি করবে, ইউনিট নর্থ পোলকে এদিকে রিপেল করবে, ঠেলে দেবে। তাহলে B1 এর ডিরেকশনটা যদি এদিকে হয়, B2 এর ডিরেকশনটা এইদিকে হবে। তো অবভিয়াসলি B1 এবং B2 পরস্পর বিপরীতমুখী আর অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডাইরেকশন। সুতরাং অ্যাট দ্য পয়েন্ট P বিন্দুতে the intensity due to the north pole B1 equal to কি mu 0 by 4 pi m into 1 r minus l whole square, because এই নর্থ পোল থেকে এই ইউনিট পোলের মধ্যে ডিস্টেন্সটা কত, r থেকে l বাদ হয়ে গেল, তাহলে r minus l এর হোল স্কোয়ার। আর ইন্টেন্সিটি ডিউ টু দ্য সাউথ পোল B2 equal to mu 0 by 4 pi m into 1 r plus l, কারণ এখানে দূরত্বটা হয়ে গেল r plus l। তাহলে যেহেতু তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এবং একই সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের যে লব্ধি প্রাবল্য সেটা হচ্ছে কি B equal to B1 minus B2, কারণ অবভিয়াসলি B1টা বড়, কারণ এখানে ডিনোমিনেটরটা ছোট, এখানে ডিনোমিনেটরটা বড়। তাহলে B1 minus B2 যদি আমরা হিসেব করি, তাহলে এখান থেকে কি পাই আমরা, mu 0 by 4 pi m into 12 into 2r, নিচে r স্কোয়ার আর l স্কোয়ারের পাওয়ার হোল স্কোয়ার, আর স্কোয়ার আর আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, অবভিয়াসলি আর মাইনাস এল হোল স্কোয়ার এবং আর প্লাস এল হোল স্কোয়ার রয়েছে। তাহলে এই যে এম ইন্টু 12, এটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলতে পারি। তাহলে দিস ইজ এম আর দিস ইজ 2r, তার মানে 2টা সামনে চলে এসছে, এম ইন্টু আর, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। সো ম্যাগনেটিক ফিল্ডের যে রাশিমালা বা দ্য এক্সপ্রেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এন্ড অন পজিশন অর্থাৎ অ্যাক্সিসের ওপর, সেটা কত, বি ইকুয়াল টু মিউ 0 by 4 pi 2 m r, নিচে r স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। যদি r very very greater than l হয়, so we can neglect l, we can neglect L in comparison to R, তাহলে B equal to mu 0 by 4 pi 2m by r cube. It is quite similar formula which we used in electrostatic. Electrostatic এ যে ফর্মুলা আমরা ব্যবহার করেছি প্রায় একই রকম ফর্মুলা। এখানে যদি m টাকে হাটিয়ে দিয়ে এখানে যদি P অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বসাও, তাহলে এখানে এই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটির বদলে সেখানে ইলেকট্রিক ইন্টেন্সিটি হয়ে যাবে। অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, তো লম্ব সমদ্বিখণ্ডকের ওপর মানে পি বিন্দুতেও আমাদের একটা টেস্ট পোল বসাতে হবে, ইউনিট নর্থ পোল। তাহলে এই নর্থ পোল একে বাইরের দিকে ঠেলা দেবে আর এই সাউথ পোল ওকে ভেতরের দিকে টানবে। কিন্তু আমরা যদি হিসেব করি এনপি এবং এসপি, এই দুটো দূরত্ব পরস্পর সমান এবং এদের পোল স্ট্রেংথ বা মেরু শক্তিও পরস্পর সমান। সেই জন্য এই এন মেরু কর্তৃক উৎপন্ন প্রাবল্য এবং এস মেরু কর্তৃক উৎপন্ন প্রাবল্য মানে ইন্টেন্সিটি ডিউ টু নর্থ পোল অ্যান্ড ইন্টেন্সিটি ডিউ টু সাউথ পোল আর অফ ইকুয়াল ম্যাগনিটিউড। তাহলে B1 ইকুয়াল টু B2, তাহলে B1 ইকুয়াল টু B2 মানে মিউ 0 বাই 4 পাই m ডিভাইডেড বাই SP স্কোয়ার, তাহলে মিউ 0 বাই 4 পাই m ডিভাইডেড বাই r স্কোয়ার প্লাস l স্কোয়ার। সো দ্য রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড at the point P will be B, আমরা ধরে নিলাম if the resultant magnetic field at the point P be B, তাহলে
আমরা ভেক্টরের ল অ্যাপ্লাই করতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস টু বি ওয়ান বি টু। আর দেখো এটা যদি থিটা হয় তাহলে ডেফিনেটলি এটাও থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, আবার এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তাহলে এখানে সেই জন্য অ্যাঙ্গেলটা বি ওয়ান এবং বি টুর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস 2b1 স্কোয়ার কস 2 থিটা। তাহলে 1 প্লাস কস 2 থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা। তাহলে 2 আর 2 মিলিয়ে 4 হয়ে গেল, 4b1 কস স্কোয়ার থিটা। তাহলে b ইকুয়াল টু 2b1 কস থিটা। নাও উই পুট দ্য ভ্যালু অফ b1, এখান থেকে এই b1 এর ভ্যালুটা পুট করলাম, এন্ড কস থিটা হচ্ছে this is base and this is hypotenuse। তাহলে বেস হচ্ছে l আর হাইপোটেনিউস হচ্ছে রুট ওভার r স্কোয়ার প্লাস l স্কোয়ার। সো আমরা যখন এই এক্সপ্রেশনটা পেলাম, তাহলে m ইন্টু 2l মানে এখানে আমরা ক্যাপিটাল M বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পেলাম, আর এই টার্মটা তো অ্যাজ ইট ইজ রয়ে গেল যে r স্কোয়ার l স্কোয়ারের পাওয়ার 3/2। একই রকম ভাবে যদি r ভেরি ভেরি গ্রেটার দ্যান l হয়, তাহলে সেই b ইকুয়াল টু মিউ 0/4 পাই ক্যাপিটাল M বাই r কিউব। এবারে দেখো, যদি একটা চুম্বক একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, ধরো এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, একটা চুম্বককে রাখা হলে সে সবসময় চায় কি, সে সবসময় চাইবে যে চুম্বকটা চৌম্বক ক্ষেত্র বরাবর থাকে। আমরা যখন একটা দণ্ড চুম্বককে সুতো দিয়ে বেঁধে দিই, তখন সে কি করে, সে উত্তর দক্ষিণ মুখ করে থাকে। কেন উত্তর দক্ষিণ মুখ করে থাকে? না, উত্তর দক্ষিণ মুখ করে থাকার কারণ হচ্ছে ভূচুম্বকত্ব বা ডিউ টু দ্য আর্থ ম্যাগনেটিজম, দ্য ম্যাগনেট অ্যালাইন্ড itself along the magnetic field of earth। যে আর্থ যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করে সেই বরাবর নিজেকে স্থাপন করে, কে না ওই দণ্ডচুম্বকটা। এবার মনে করো, যদি আমি এই দণ্ডচুম্বককে ক্ষেত্র থেকে থিটা কোণে ঘুরিয়ে দিই, ইফ এ বার ম্যাগনেট ইজ রোটেটেড বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, যদি থিটা কোণে ঘুরিয়ে দিই তাহলে কি হবে না, এর প্যারালাল অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল একটা ফোর্স mb অ্যাক্ট করবে। m হচ্ছে পোল স্ট্রেংথ, এখানেও একটা mb অ্যাক্ট করবে, বাট ইট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন। এখানে এই যে দুটো ফোর্স, অর্থাৎ একটা নর্থ পোলের ওপর একটা সাউথ পোলের ওপর ফোর্স অ্যাক্ট করবে। এখন এই যে দুটো ফোর্স এদের মধ্যে অ্যাক্ট করছে, তাহলে এই দুটো ফোর্সের জন্য রেজাল্টেন্ট ফোর্স কত হবে না, একটা হচ্ছে mb মাইনাস অফ mb, তার মানে mb একটা, আর মাইনাস অফ mb মানে তো মাইনাসটা এসছে কেন না, অপোজিট দিকের জন্য। তার মানে দুটো ফোর্সের মান কিন্তু সমান, যার ফলে এদের রেজাল্টেন্ট হবে জিরো। এখন যদি তোমাদের এটা কনফিউশন মনে হয়, তাহলে তোমরা করতে পারো mb প্লাস মাইনাস mb, সেটাও করা যেতে পারে, কারণ এখানে আমরা ম্যাগনিটিউডকেই এখানে বেয়ার করিয়েছি, কিন্তু mb প্লাস মাইনাস mb সেটাও জিরো হতে পারে। সো রেজাল্টেন্ট ফোর্স জিরো, তার মানে কোনো রকম ট্রান্সলেটরি মোশন নেই। কিন্তু এই যে mb ফোর্সটা আর এই mb ফোর্সটা, এরা কিন্তু পরস্পর বিপরীত, পরস্পর সমান, এবং তারা একই সরলরেখা বরাবর ক্রিয়া করছে না। সুতরাং তারা কি তৈরি করবে, টর্ক। এই টর্কের জন্যই ম্যাগনেটটা ঘুরে আবার ম্যাগনেটিক ফিল্ড বরাবর আসবে। তাহলে আমরা যদি মোমেন্ট অফ ফোর্স বা টর্ক বের করতে চাই, তাহলে টর্ক আমরা কি করে বের করি, টর্ক হচ্ছে যে কোনো একটা সমান বল মানে mb, এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে হচ্ছে sp। এখন দেখো, এই যে লম্ব দূরত্বটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে ডেফিনেটলি এটা থিটা। তাহলে এই করেসপন্ডিং PNS এই ত্রিভুজটার ক্ষেত্রে SP হচ্ছে লম্ব। SP যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা কি লিখছি, তাহলে উৎপন্ন যদি টর্ক হয় টাউ ইকুয়াল টু mb ইন্টু SP। এখন mb আর SP এর বদলে আমরা লিখছি কি ns সাইন থিটা।
ns মানে কি, লেংথ অফ দ্য ডাইপোল বা লেংথ অফ দ্য ম্যাগনেট, সেটা হচ্ছে 2l। তাহলে m b 2l sin থিটা, m ইন্টু 2l এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ক্যাপিটাল M, b sin থিটা। তাহলে টাউ ইকুয়াল টু mb sin থিটা, যেটা আমরা ভেক্টরিক্যালি লিখলে লিখি টাউ ভেক্টর ইকুয়াল টু m ভেক্টর ক্রস b ভেক্টর। এখন যদি একটা চুম্বককে তার যে কোনো একটা অবস্থান থেকে, কৌণিক অবস্থান থেকে যদি ডি থিটা কোণে ঘোরানো হয়, ডি থিটা কোণে ঘোরানো হয়, তাহলে ডেফিনেটলি সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক শুড বি ডান, কিছু পরিমাণ কার্য নিশ্চয়ই করতে হয়। তাহলে কতটা কার্য করতে হবে না, টর্ক বা টাও মোমেন্ট অফ ফোর্স এটা আমরা জানি। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু টাও ইন্টু ডি থিটা। তাহলে টাও এর মানটা আমরা বসিয়ে দিলাম, টাও এর ভ্যালু বসিয়ে দিলাম এম বি সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ কে সমাকল করতে হবে। ডাব্লিউ কে সমাকল করলে এম বি কনস্ট্যান্ট, সে বাইরে চলে এলো, পড়ে রইলো সাইন থিটা ডি থিটা। তাহলে সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেট করবো, সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস, যার আপার লিমিট থিটা আর লোয়ার লিমিট 0। এই মাইনাসটাকে তাড়াবার জন্য আমরা কি করলাম, লোয়ার লিমিট আগে বসালাম, লোয়ার লিমিট আগে বসানো মানে কস 0, আর আপার লিমিট বসানো মানে কস থিটা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম বি 1 মাইনাস কস থিটা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এটা একই জিনিস, ইলেকট্রোস্ট্যাটিকে একই লজিকে আমরা করেছি, যেখানে একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে রোটেট করিয়েছি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ক্ষেত্রেও ওয়ার্ক ডান আমরা বের করেছি। এখানে সেটা ছিল এখানে যেটা আমরা করলাম এমবি, আর ওখানে সেটা ছিল পিই। তোমরা যদি এই দুটো চ্যাপ্টারকে প্যারালাল রেখে পড়ো, তাহলে এটা কিন্তু তোমাদের পক্ষে অনেক বেশি উপকারী হবে। এবার দেখো, দুটো ম্যাগনেটিক ফিল্ড, একটা B1 একটা B2। তাহলে এই যদি ম্যাগনেটকে একটা মাঝামাঝি রাখা যায়, তাহলে B1 ম্যাগনেটকে বলবে তুমি আমার দিকে এসো, B2 বলবে তুমি আমার দিকে এসো। এই দুজনের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হবে। টানাপোড়েন সৃষ্টি হওয়ার ফলে দ্য ম্যাগনেট উইল বি ইন ইকুইলিব্রিয়াম বিটুইন দেম। ম্যাগনেট কারোর দিকেই যাবে না, এই দুজনের মধ্যে কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে। এটাকেই আমরা বলি ইকুইলিব্রিয়াম কন্ডিশন আন্ডার টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো যে যদি ম্যাগনেটটা B1 এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে অবভিয়াসলি B1 এর জন্য তার দুটো ফোর্স হুইচ আর প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড B1, MB1 অ্যান্ড এখানে MB1, এরা দুটো ইকুয়াল ফোর্স, এরা অপোজিট ফোর্স, এবং এরা কোনো একটা সরলরেখা বরাবর ক্রিয়া করছে না। অর্থাৎ দে আর ইকুয়াল অপোজিট ফোর্সেস, বাট দে আর নট অ্যাক্টিং অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন। তারা একই সরলরেখা বরাবর ক্রিয়া করছে না। তা একই সরলরেখা বরাবর যদি ক্রিয়া না করে, তাহলে এই দুটো ফোর্স ঠিক আগের লজিকেই, আগে আমরা যে জিনিসটা পড়লাম, এই আগের লজিকেই আমরা বলতে পারবো যে এরা দুজন মিলে একটি দণ্ডের ভ্রামক বা টর্ক তৈরি করবে। একই রকম ভাবে B2 চৌম্বক ক্ষেত্রের জন্য দুটো ফোর্স MB2, এদিকেও MB2, এবং এরাও ইকুয়াল ফোর্স, এরাও অপোজিট ফোর্স, এবং নট অ্যাক্টিং অ্যালং সেম স্ট্রেট লাইন, একই সরলরেখা বরাবর ক্রিয়া করছে না। তাহলে এরাও একটা টর্ক তৈরি করবে। তাহলে যদি চুম্বকটা সাম্যাবস্থায় থাকে, তাহলে B1 চৌম্বক ক্ষেত্র, দ্য magnetic field B1 produces a torque and the magnetic field B2 also produces a torque. এই দুটো টর্কের জন্য কি হবে, ম্যাগনেটটা একটা সাম্যাবস্থায় থাকবে। এখন দেখো টাও 1 যে টর্কটা তৈরি হবে সেটা কি MB1 sin থিটা, আর B2 এর জন্য যেটা তৈরি হবে টাও 2 MB2। দেখো এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, তাহলে MB2 sin 90 মাইনাস থিটা। তাহলে টাও 2 ইকুয়াল টু MB2 cos থিটা। তাহলে সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি, টাও 1 ইকুয়াল টু টাও 2। তাহলে MB1 sin থিটা ইকুয়াল টু MB2 cos থিটা। তাহলে এখান থেকে B2 ইকুয়াল টু B1 tan theta. It is a very
ভেরি ফেমাস ল অফ ম্যাগনেটিজম, একে ম্যাগনেটিজমের ট্যানজেন্টের সূত্র বলা হয়। এটা এটা দিয়ে ট্যানজেন্ট গ্যালভানোমিটার বলে একটা যন্ত্র সেটা তৈরি করা হয়, যেটা দিয়ে তোমরা আমরা কারেন্টও মাপতে পারি। সেই ট্যানজেন্ট গ্যালভানোমিটার এই যন্ত্রটা দিয়েই তৈরি করা হয়, মানে এই যন্ত্রটা দিয়ে না, এই নীতি ব্যবহার করে ট্যানজেন্ট গ্যালভানোমিটার তৈরি করা হয়। চলো কিছু সমস্যার সমাধান করি। ধরো বলছে যে এরম নিচে চারটে কনফিগারেশন দেওয়া আছে। যে দুটো ম্যাগনেট দেখো এল শেপে রয়েছে, দুটো এস পোল গায়ে গায়ে রয়েছে, দুটো এন পোল দূরে দূরে রয়েছে। এখানে এনএস আর এস এন দুটো পোল উল্টো দিকে, মানে ম্যাগনেট দুটোকে অপোজিট অ্যালাইনমেন্টে রাখা হয়েছে। এখানে দুটো এস আছে, বাট এদের মধ্যে অ্যাঙ্গেল আছে থিটা, আর এদের মধ্যে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি। তাহলে বলেছে যে প্রত্যেকটারই ডাইপোল মোমেন্ট হচ্ছে এম ভেক্টর। Which of the following configuration has the highest net magnetic dipole moment? কোনটার ডাইপোল মোমেন্ট সর্বাধিক হবে বা দ্বিমেরু ভ্রামক সর্বোচ্চ হবে? দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা জানি তো যে ডাইপোল মোমেন্টটা কি। ডাইপোল মোমেন্ট দেখো, ডাইপোল মোমেন্ট এখানে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এরা 90 ডিগ্রিতে আছে। তাহলে 90 ডিগ্রিতে থাকার জন্য এর নেট যে ডাইপোল মোমেন্ট সেটা কি না, আমরা জানি দুটো ভেক্টর যখন 90 ডিগ্রিতে থাকে তাহলে কি হয়, তাদের রেজাল্টেন্ট হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেও আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে √2m। দেখো পরেরটার ক্ষেত্রে কি হয়েছে না, এইটার ডাইপোল মোমেন্ট যেদিকে, এটার ডাইপোল মোমেন্ট ঠিক তার বিপরীত দিকে, তাহলে এর যে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট সেটা হবে 0। তাহলে m মাইনাস m সেটা হবে 0। এবার এটার ক্ষেত্রে দেখো এখানেও n এখানেও n, তাহলে ডাইপোল মোমেন্ট দুটো ডাইপোল মোমেন্ট দুটোই পরস্পর থিটা মানে 30 ডিগ্রি কোণে নত। তাহলে সেক্ষেত্রে হবে m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু n ইন্টু কস থিটা। তাহলে কি দাঁড়ালো, m √2 প্লাস √3, মানে গোটাটাই রুট ওভারের আন্ডারে, বাইরে m। আর যদি 60 ডিগ্রিতে থাকে তাহলে হবে m √3। তাহলে চারটে কনফিগারেশনের মধ্যে আমরা কি পেলাম না, চারটে কনফিগারেশনের মধ্যে আমরা যেটা ভ্যালুটা পেলাম সেটা আমাদের দেখতে হবে এবার কোনটা বড়। এটা তো 0, প্রথমেই বাদ, এ 0 বাদ। এ দেখো √2 আর √3 এর মধ্যে √3 ডেফিনেটলি বড়, √3 হচ্ছে 1.73। আর এখানে দেখো 2 আর এটা হচ্ছে √3 মানে 1.73, মানে প্রায় 4, এটা প্রায় 4, মানে 3.7 এর কাছাকাছি। তাহলে এইটার ডাইপোল মোমেন্ট হচ্ছে সব থেকে বড়। এই থার্ড কনফিগারেশনের ডাইপোল মোমেন্টটা সব থেকে বড়। তোমরা নিজেরাও একবার ক্যালকুলেশন করে দেখে নিতে পারো যে কোনটা সব থেকে বড়। একটা বার ম্যাগনেট যার লেংথ হচ্ছে এল, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে ক্যাপিটাল এম, এটাকে বেন্ড করা হলো, এই যে বেন্ড করা হলো, এই ডাইপোল যে ম্যাগনেটটা আছে এটাকে একটা বেন্ড করা হলো, অবভিয়াসলি বেন্ড করা হলো, যার রেডিয়াস হচ্ছে আর মাঝখানে অ্যাঙ্গেল তৈরি করেছে 60 ডিগ্রি। তাহলে এই যে যখন এটাকে বেন্ড করা হলো, যখন সাধারণ অবস্থায় ছিল, সোজা অবস্থায় ছিল, তখন ম্যাগনেটিক মোমেন্ট ছিল m, যখন একে বেন্ড করা হলো তখন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? তাহলে ইনিশিয়ালি ম্যাগনেটিক মোমেন্ট ক্যাপিটাল M ইকুয়াল টু স্মল m ইন্টু l। তাহলে যখন একে বেন্ড করা হলো, এই যে বাঁকানো হলো, তখন কি হচ্ছে, l ইকুয়াল টু l মানে কি, l মানে হচ্ছে π/3 ইন্টু r। l মানে এই আর্কটা, এই যে আর্কটা, l ইকুয়াল টু π/3/r, মানে যেটা আমরা রেডিয়ানে যখন কনভার্ট করছি, তাহলে r ইকুয়াল টু 3l/π, 3l/π। r মানে কি, এই যে r, এই rটাকে আমরা l এর, এই l, এটা তো l ছিল, এই l এর টার্মসে rটাকে নিয়ে এলাম। এবার rটাকে যদি আমি নিই, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হবে r sin θ/2, এটা হবে r sin θ/2। তাহলে এখানে θ/2 মানে 30 ডিগ্রি, তাহলে r sin 30 ডিগ্রি, r sin 30 ডিগ্রি।
আর সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। তাহলে এখানে একটা হাফ, এখানে হাফ, একটা হাফ, হাফে আর হাফে মিলে হয়ে গেল 1। তার মানে এটা দাঁড়ালো আর। আর কত? 3l বাই পাই। তাহলে m ইন্টু 3l বাই পাই। তাহলে 3 ইন্টু স্মল m ইন্টু l বাই পাই। এবার m ইন্টু স্মল m মানে হচ্ছে ক্যাপিটাল M বাই পাই। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, একটা চার্জ পার্টিকেল, যে চার্জটা হচ্ছে কিউ, এ একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এর সুষম বেগ হচ্ছে ভি। দ্য অ্যাসোসিয়েট ম্যাগনেটিক মোমেন্ট মিউ, এর সঙ্গে যে ম্যাগনেটিক মোমেন্ট হবে, মানে এ যে ঘুরে বেড়াচ্ছে তার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। তাহলে এখানে তো খুব সোজা ব্যাপার, যে ম্যাগনেটিক মোমেন্ট আই ইকুয়াল টু কি? কিউ বাই টি। তাহলে কিউ বাই টি, যেটা আমরা ওই বোরের তত্ত্বে, যে বোর হাইড্রোজেন লাইক অ্যাটমে যে ইলেকট্রন যখন ঘুরছিল তখন যে ম্যাগনেটিক মোমেন্ট বের করেছিলাম, এটা the application of the same formula। তাহলে টি কত? 2 পাই আর বাই ভি। তাহলে 2 পাই আর বাই ভি মানে হচ্ছে কিউ ভি, নিচে 2 পাই আর। তাহলে এখানে আমরা আই জেনে ফেললাম। তাহলে আই যদি জেনে যাই, তাহলে এম ম্যাগনেটিক মোমেন্ট, যেটা এখানে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাহলে আই ইন্টু এ। তাহলে আই এর ভ্যালু বসিয়ে দিলাম, আর এ হচ্ছে পাই আর স্কোয়ার। সো অবভিয়াসলি ভ্যালুটা হবে কিউ ভি আর বাই 2। তাহলে কিউ ভি আর বাই 2 কোথায় আছে? দেখো এই অপশন ডি তে আছে। একটা ম্যাগনেটিক নিডল, একটা ম্যাগনেটিক নিডলকে সাসপেন্ডেড প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক নিডল বা একটা চুম্বক শলাকাকে একটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল ভাবে যদি রাখা হয়, তাহলে √3 জুল কাজ করা হয়। 3 জুল অফ ওয়ার্ক ডান টু টার্ন ইট থ্রু 60 ডিগ্রি। মানে একটা চুম্বক প্রথমে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল অবস্থায় আছে, তারপর তাকে ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণে বাঁকানো হলো। দ্য টর্ক নিডেড টু মেনটেন দ্য নিডল ইন দিস পজিশন, মানে ওই 60 ডিগ্রিতে তো সে ম্যাগনেটটা নিজে থেকে ঘুরে থাকবে না। আমি 60 ডিগ্রিতে যদি ঘুরিয়ে দিই, তাহলে ম্যাগনেটটা আবার ঘুরে ওই ম্যাগনেটিক ফিল্ডের দিকেই আসবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি আসে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি আসে, তাহলে তাকে যদি 60 ডিগ্রিতে রাখতে হয়, তাহলে অবভিয়াসলি বাইরে থেকে একটা টর্ক দিতে হবে। তাহলে এখানে কি ফর্মুলা আমরা ইউজ করছি? ডাব্লিউ ইকুয়াল টু এম বি কস থিটা 1 কস থিটা 2, যেটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে এমবি কস থিটা 1, কস থিটা 1 মানে কি? প্রথমে তো কস 0 ডিগ্রি ছিল, কারণ সমান্তরাল ছিল বলে কস 0। তাহলে কস 0 ডিগ্রি, আর তারপরে ওখানে ঘুরিয়ে এনেছি আমি 60, তাহলে কস 60 মানে হাফ। তাহলে এমবি বাই 2, কারণ 1 মাইনাস হাফ মানে হাফ। The torque on the needle will be tau equal to m cross b, তাহলে tau equal to mb sin theta, তাহলে mb 60 ডিগ্রি, তাহলে mb 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি মানে রুট সাইন 60 ডিগ্রি এটা, তাহলে মানে √3/2 ইন্টু mb। তাহলে tau বাই w ইকুয়াল টু √3, tau বাই w ইকুয়াল টু √3, তাহলে tau ইকুয়াল টু √3 ইন্টু w, tau ইকুয়াল টু √3 ইন্টু w। কারণ এখানে বুঝতেই পারছো যে mb মানে তো w, এই যে mb মানে w, দেখো mb বাই 2 মানে w, তার মানে √3 এই যে √3 আর mb বাই 2 এর জায়গায় আমরা w লিখে দিয়েছি। তাহলে টাও বাই w ইকুয়াল টু √3, তাহলে টাও ইকুয়াল টু √3w, তাহলে √3 আর w হচ্ছে বলে দিয়েছে আমাদের √3, তাহলে √3 ইন্টু √3 মানে 3 জুল। এই হলো আমাদের ম্যাগনেটিজম টপিকটার প্রথম ক্লাস। আমরা এরপর দ্বিতীয় ক্লাসে যাব। থ্যাংক ইউ। ভালো করে এটা পড়ো, তাহলে তোমাদের অনেকটাই উপকার হবে বলে আমার মনে হয়।